বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, প্রভাষক ব্যবস্থাপনা, লালকুটি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ধাপ, রংপুর। প্রিয় ছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গতদিন তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্ধেক অংশ আমি পড়িয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা প্রথম অধ্যায়ের যে অংশ পড়েছি তারপরে থেকে আজকে শুরু করব, মানে প্রথম অধ্যায়ের বাকি অংশ আজকে আমরা আলোচনা করব। কি কি আলোচনা করব তা তোমাদেরকে আমি বলি, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের যেসব অংশ বাকি আছে তা তোমাদেরকে আমি এখন বলছি। এখানে দেখো, বাংলাদেশের ব্যবসায়ের আওতা হিসাবে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা, এটা তোমাদের সিলেবাসে আছে, এটা পড়তে হবে। এখানে দেখো আমি একবারে লিখে দিয়েছি এই কথাগুলোর মধ্যে এই শিল্প কি তোমাদেরকে জানতে হবে, বাণিজ্য কি জানতে হবে, প্রত্যক্ষ সেবা কি সেটা তোমাদেরকে জানতে হবে। আমি প্রথমে বলছি শিল্প সম্পর্কে। শিল্প কি, তার আগে গত দিনের ক্লাসটা বলি। ব্যবসায় কি তোমরা সবাই জানো, প্রতিটা ক্লাসে আমি বলবো ব্যবসায় কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। ব্যবসাটা বেশি বেশি করে বলা হচ্ছে কেন, দেখো এখানে প্রথমে আছে ব্যবসায়ী সংগঠন। এই ব্যবসা কি যদি না জানো তাহলে তোমরা কিভাবে ভিতরের জিনিসগুলো শিখবে। সেজন্য ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। তারপরে এখানে শিল্প। এই শিল্প কি, শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকেই শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত কি, মানে এই যে প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই, যেমন ধরো একটা গাছ কি প্রকৃতির জিনিস না? ওই প্রকৃতি থেকে একটা গাছ আমরা পেলাম, গাছটাকে কি করি, মনে করো কেটে কাঠ বের করে এই কাঠ দিয়ে আমরা টেবিল, চেয়ার, খাট, পালং ইত্যাদি তৈরি করি। এগুলো কি করলাম, মানে গাছটাকে রূপান্তরিত করলাম, করে এই যে খাট, পালং, টেবিল, চেয়ার যে তৈরি করা হলো, এটাই হচ্ছে একটা শিল্প। বুঝতে পেরেছ? প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ, গাছ আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করলাম এবং এতে উপযোগ সৃষ্টি করলাম, মানে এটাকে রূপান্তরিত করে একটা জিনিস তৈরি করলাম, এটাই হচ্ছে শিল্প। তারপরে দেখো তোমরা বাণিজ্য কি, এই বাণিজ্য সম্বন্ধে জানবে। বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত সামগ্রী, মানে শিল্পে যে জিনিসগুলো তোমরা তৈরি করলা, প্রকৃত ভোগকারীর নিকট বন্টন সংশ্লিষ্ট কাজকেই বাণিজ্য বলে। শিল্পে উৎপাদিত, মনে কর টেবিল, চেয়ার, এটা তোমরা তৈরি করলা, করার পর প্রকৃত ভোগকারী যে তৈরি করলো সে কি ভোগ করে না। মনে করো আমাদের বাসায় টেবিল চেয়ার আছে না, আমরা এগুলো তৈরি করি নাই, আমরা কি করে কিনে আনি। তাহলে কি হলো, শিল্পে উৎপাদিত সামগ্রী প্রকৃত ভোগকারীর নিকট, মানে যারা যারা ভোগ করবে, আমরা তোমরা যারা কিনবো এই জিনিসগুলো ভোগ করব, এগুলোর মানে সকলের নিকট বন্টন সংশ্লিষ্ট। বন্টন সংশ্লিষ্ট মানে বন্টন করবে কিভাবে, মনে করো ঢাকায় একটা জিনিস তৈরি হয়েছে, সেটা রংপুরে এসে এখানে একটা শোরুমে থাকলো, তারপরে আমার প্রয়োজন অনুযায়ী যে আমি কিনলাম, এই যে তৈরি হলো, তারপরে মনে করো ঢাকা থেকে রংপুরে আসলো, তারপরে জিনিসটা কিনে আমরা ব্যবহার করলাম, এই যে কার্যাবলী, এটাই হচ্ছে বাণিজ্য। তাহলে আশা করি আমি বুঝতে পারছি তোমরা শিল্প বাণিজ্য বুঝতে পারলে। আর প্রত্যক্ষ সেবা কি, প্রত্যক্ষ সেবা হচ্ছে যে সেবাগুলা আমাদের সঙ্গে সঙ্গে আমরা উপকার পাই, বুঝছো? যেমন ডাক্তারি সেবা, উকিল সেবা, এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা, যে সেবাটা আমাদেরকে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি।
তাহলে এখানে বাংলাদেশের ব্যবসায়ের আওতা হিসাবে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা, মানে বাংলাদেশের সেবার আওতা হিসাবে এই ব্যবসায়ের মধ্যে এই ব্যবসায়ে এই শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার কি কি সমস্যা আছে আর সম্ভাবনা আছে এটা আমরা জানবো। তা তোমাদেরকে একটা আমি উপদেশ দিই, তোমরা যে খালিকুজ্জামান স্যারের বইটা কিনেছো তার বইয়ে দেখবা যে এগুলো বিশদভাবে দেওয়া আছে। এখানে তো অল্প সময়ে তোমাদেরকে এইগুলো রিডিং আমি পড়লে বা বুঝাই দিলে তোমরা ওভাবে বুঝবে না। মূল কথাগুলো আমি বুঝাই দিলাম, তোমরা বইটা ভালো করে বারবার রিডিং পড়বে। যদি মনোযোগ দাও দেখবা যে গল্পের মতো লাগে এবং এই পড়াগুলো অতি সহজেই বুঝতে পারবা। আমি তোমাদেরকে মেন পয়েন্ট বলে দিব আর তোমরা বাসায় ভালোভাবে রিডিং পড়বে। আর যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন তা অবশ্যই মুখস্থ করবে এবং খাতায় লিখবে। আমাদের ক্লাস যখন হতো তখন প্রতি ক্লাসে আমি এসব লিখে নিতাম। জ্ঞানমূলক প্রশ্ন যার আয়ত্তে ভালো থাকে সে কোনো সৃজনশীল পরীক্ষায় খারাপ করতে পারে না। কারণ জ্ঞানমূলক প্রশ্নটা দেখো 1 নম্বরে জ্ঞান থাকে, 2 নম্বরেও তোমাকে জ্ঞান লিখতে হয়, 3 নম্বরেও লিখতে হয়, 4 নম্বরে। তারপরে তোমরা এই প্রশ্নগুলো বিশদভাবে আলোচনা করো, তাই না? এখন যদি তুমি জ্ঞানটা না জানো, বই থেকে যদি মুখস্থ করে না নাও, মাথায় যদি না ঢুকাও, তাহলে তো অন্য কিছু বানাই লিখতে পারবা না। আর যেহেতু তোমাদের সঙ্গে আমার ক্লাসে মনে করো সরাসরি কথা হচ্ছে না, ধরতে পারছি না, বুঝতে পারছো না, এই জন্য আমি বলবো বইটা তোমরা প্রধান সাহায্যকারী হিসাবে নিবা। বইটাকে ভালোভাবে রিডিং করবা। যে যেমন এখানে যে হেডিংটা দিছি, এখানে বইয়ে যে দেখবা যে হেডিংটা আছে সেটা তোমরা ভালোভাবে বারবার সমস্যা সম্ভাবনা বারবার রিডিং পড়বা, তাহলে দেখা যাবে আয়ত্তে এসে গেল। সামাজিক ব্যবসায়ের ধারণা, এটাও তোমাদের বইয়ে আছে। ব্যবসার মধ্যে অর্থনৈতিক ব্যবসা আছে আবার সামাজিক ব্যবসা। এখন সামাজিক ব্যবসার ধারণা সম্বন্ধে তোমরা অবশ্যই পড়বে। এখানে মনে করো সামাজিক ব্যবসা যদি না বুঝো, আমরা কোথায় বাস করি? আমরা সমাজে বাস করি, তার মানে আমরা সামাজিক জীব, তাই না? তা সামাজিক ব্যবসা হচ্ছে যে ব্যবসা গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য। তাকে সামাজিক ব্যবসায় বলে। এটা কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার আসে, সামাজিক ব্যবসায় কি, তোমরা ভালোভাবে এটা মুখস্থ করবে। আমি আবারও বলছি, সামাজিক ব্যবসায় কি? যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য। তাকে সামাজিক ব্যবসায় বলে। বুঝেছ? তারপরে দেখো ব্যবসায়ের কার্যাবলী। ব্যবসার কার্যাবলী বলতে ব্যবসায়ের কি কি কাজ, এটা তো আমাদের অবশ্যই জানতে হবে। ব্যবসার সম্বন্ধে আমরা জানলাম, তারপরে ব্যবসার কাজ জানবো না? কাজে দেখো উৎপাদন, ব্যবসার কার্যাবলী আগে আমি পড়ে দিচ্ছি। প্রথমে উৎপাদন ব্যবসায়ের কাজ, ক্রয় বিক্রয় করা এই ব্যবসায়ের কাজ। অর্থ সংস্থান মানে টাকা জোগাড়, অর্থ না থাকলে কি ব্যবসায় করতে পারবা? কখনোই নয়। তারপরে ঝুঁকি গ্রহণ, ঝুঁকি মানে কি? বিপদ আপদ এগুলো তোমাকে গ্রহণ করতেই হবে। ব্যবসায় একটা টাকা খাটালে বা ব্যবসা করলেই যে লাভ হবে তা না, এটাতে সব সময় ঝুঁকি থাকে। তারপরে পরিবহন মানে কি? একখান থেকে অন্য স্থানে যাওয়া। মনে করো ঢাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় রাজশাহী, রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গায় যাবে, যেতে কি এমনি এমনি যাবে, উড়ে উড়ে যাবে জিনিসটা? না, এটা একটা যাতায়াতের সুব্যবস্থা থাকতে হবে। এটা হচ্ছে এই পরিবহন। এই ব্যবসা করতে গেলে এই কাজটা আসে, পরিবহন করতে হয়। তারপরে গুদামজাতকরণ, যে ব্যবসা করে সে কি একটা দুটা জিনিস তৈরি করে? না, অসংখ্য বড় ব্যবসায়ীরা হাজার হাজার জিনিস তৈরি করে। তখন এই সমস্ত জিনিস কি তার বাসায় রাখা সম্ভব? এই জন্য তাকে গুদাম ঘরের ব্যবস্থা করতে হয়। তখনই বলা হয়েছে ব্যবসায়ের কাজের মধ্যে যে গুদামজাতকরণ, ব্যবসায়ের কাজের মধ্যে তাকে গুদামজাতকরণ অবশ্যই করতে হবে, না হলে জিনিস নষ্ট হয়ে যাবে।
তারপরে হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ ও পর্যায়করণ মানে তুমি একবার গুদামজাত করে রাখলা আর জিনিসটা কি যুগের পর যুগ থাকবে? না, ধরো 1 বছরের জন্য করলা, তারপরে পর্যায়িতকরণ, ওই জিনিসটা তুমি আবার বারবার করবে, এটাই হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তারপর হচ্ছে মোড়ককরণ। একটা জিনিস তৈরি করে, মনে করো কোনো বিস্কিট তৈরি করলো ছোট ছোট প্যাকেট, ওটা কি ওইভাবে ফেলে রাখলে হবে? ছোট ছোট প্যাকেটগুলোকে আমরা আবার একটা বড়, মনে করো কার্টুন আকারে সাজাই, এটাকে কি করতে হয়? কাগজ দিয়ে মোড়াতে হয়, এটাই হচ্ছে মোড়ককরণ। তারপরে সেই কোম্পানির নাম লেখা থাকে এবং কোথায় যাবে উপরে ছোট করে লেখা থাকে। হ্যাঁ, এই সমস্ত বলা হচ্ছে মোড়ককরণ অবশ্যই করতে হবে, এটা হচ্ছে ব্যবসায়ের কাজ। তারপরে সর্বশেষ হচ্ছে বাজারজাতকরণ, প্রসার। শুধু যে বাজারজাতকরণ করব, বাজারজাতকরণ বলতে আমরা বুঝি যে এই জিনিসটা বাজারে ছাড়লাম, কিন্তু এর একটা প্রসার লাগবে, প্রসার বা প্রচার। তোমার যদি জিনিসটা সম্বন্ধে কেউ নাই জানে, তাহলে কি সেটা বিক্রি হবে? আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি না, অনেক সময় বিজ্ঞাপন দেখে কিন্তু জিনিস কিনতে যাই। যেমন দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা অনেক আগে থেকে চলে আসছে, কিন্তু এখন দেখতেছি কিছুদিন পর পর এর মোড়কীকরণ চেঞ্জ, এর দিন দিন উন্নত করতেছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিন্তু দামটাও বাড়াচ্ছে, তাই না? আগে আমরা 30 টাকায় হয়তো ফেয়ার অ্যান্ড লাভলি পেতাম, এখন কি পাওয়া যায়? এখন দেখা যাচ্ছে 5টা কার্যকারী জিনিস, 2 in 1, 3 in 1, কত কি লেখে। তাহলে দেখো, এই যে বাজারজাতকরণ প্রসার, এটা কেন করে জানো? এই প্রসারের জন্য, প্রচারের জন্য। তখন মানুষ আগ্রহ সহকারে ওই জিনিসটা কিনতে যায়, যে এর মধ্যে নতুন কিছু অ্যাড করছে। হ্যাঁ, আমাদের ব্যবসার কার্যাবলী আমি সংক্ষেপে বললাম, তাহলে বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে সুন্দর করে এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো ডিটেলসগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। তারপরে দেখো, ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আমরা তো ব্যবসার গুরুত্ব অবশ্যই থাকবে, এর গুরুত্বটা কতটুকু সেটাই জানবো। এর একটা অর্থনৈতিক গুরুত্ব আর একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক বলতে কি বুঝো? মানে অর্থের সঙ্গে যেটা জড়িত সেটাই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আর যেটা সমাজের সঙ্গে জড়িত সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বে দেখো কি কি আছে? সম্পদের উপযুক্ত ব্যবহার। সম্পদ বলতে তো আমরা কি বলতে বুঝি? জিনিসপত্র, জমি, বিল্ডিং এবং টাকা পয়সা সবই সম্পদ, এটার আমাদের উপযুক্ত ব্যবহার করতে হবে এবং ব্যবহারটা ব্যবসায় কি সম্ভব। তারপরে দেখো, মূলধন গঠন। ব্যবসায় একটা মূলধন গঠন হয়। তোমার কাছে 1 লাখ টাকা আছে, ব্যাংকে আছে, তোমার বাসায় আরও 2 লাখ টাকা আছে, বা তোমার প্রতিদিন আয় হচ্ছে এরকম, তোমার এখন হবে না আয়, মনে করো তোমার বাবা, ভাই, বড় যারা আছেন তারা করতেছেন, তারা যখন ব্যবসা করবেন তখন এই জিনিসটা একখানে গঠন করেন, আবার ব্যাংক থেকে কি করে? লোন নেয়, বুঝেছো? তাহলে তার একটা বড় মূলধন গঠন হলো না? একটা, যারা ব্যবসা করে তাদের একটা মূলধন গঠন হয়। তারপরে দেখো, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। ব্যক্তিগত কি? ব্যক্তিগত হচ্ছে নিজের। আমার যদি টাকা বেশি হয় তখন আমরা কি করি? ট্যাক্স দেই। হ্যাঁ, ট্যাক্স কাকে দেই? সরকারকে দেই। তখন সরকারকে দেওয়া মানে এই দেশের আয়, মানে এটা জাতীয় আয়। তাহলে ব্যক্তিগত ও জাতীয় আয় কি হয়? বৃদ্ধি হয়, বেড়ে যায়। উন্নত প্রযুক্তির ব্যবহার। আমরা ব্যবসা করতে করতে কেউ কিন্তু কি করি? আগেকার দিনে মানুষ হাতে তৈরি জিনিস ব্যবহার করত, তারপরে কাছাকাছি জায়গায় ব্যবসা করত, কিন্তু এখন কি করে? এখন জিনিসপত্র, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে, দূরে দূরে পাঠায়। তাহলে সেই জন্য কি আমাদের একটা প্রযুক্তি জানতে হবে না? উন্নত প্রযুক্তির ব্যবহার। যেমন ধরো, এখন আমরা আগে বাজারে যেয়ে ঘুরতাম, সারা মার্কেটটা ঘুরে একটা ড্রেস পছন্দ করতাম, এখন কি করি? এখন আমরা অনলাইনেই অর্ডার দিই। শুধু পোশাক না, জিনিসপত্র, এমনকি খাবার অর্ডারটাও আমরা অনলাইনে দিতে পারি। তাহলে উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে না এই ব্যবসার জন্য? ব্যবসায় অনেক অফার দেয় ওনারাই, যারা মনে করেন একটা হোটেল খুলেছেন। হ্যাঁ, এখন করোনার সময় বের হওয়া যায় না, বের হয় না, দেখা যায় কি করে? ব্যবসায়ীরা অফার দেন, আপনারা অনলাইনে অর্ডার দেন, 50% ডিসকাউন্ট পাবেন, 10% ডিসকাউন্ট পাবেন।
এইরকম কত অফার। তা এগুলো কি আমরা বাড়িতে বসে কি জানতে পারতাম? অবশ্যই না। এই উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে এটা সম্ভব হয়েছে। সরকারের রাজস্ব বৃদ্ধি। ব্যবসা করতে করতে যখন তার বেশি মূলধন হয়, তখন তার নিজের লাভের সঙ্গে সঙ্গে তাকে সরকারকে কি দিতে হয়? ট্যাক্স। ট্যাক্স বা বাংলায় ভ্যাট বলে, এগুলো দিতে হয়। এতে কি হয়? এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। মানে আমাদের সরকারের রাজস্ব বৃদ্ধি মানে সরকার যে ট্যাক্সটা নেয় ওনার দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে এই ব্যবসায়ের জন্য। ব্যবসার গুরুত্বটা এত দেখো। জাতীয় সম্পদ বৃদ্ধি। যখন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে তখন জাতীয় সম্পদ, আমাদের জাতীয় সম্পদও বৃদ্ধি পাবে। জাতীয় সম্পদ বৃদ্ধি বলতে টাকা বেশি হলেই, ব্যক্তিগত সম্পদ বেশি হলেই দেশের সম্পদ বেশি হয় এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে জাতীয় সম্পদও বৃদ্ধি পায়। বোঝা গেছে? তারপরে দেখো সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন। সেবাধর্মী প্রতিষ্ঠান বলতে এই যে এখন হাসপাতাল আগে আমরা বলতাম, এখন ক্লিনিক। হ্যাঁ, ক্লিনিককে বলো, একটাই বললাম, এটা হচ্ছে সেবাধর্মী। তারপরে আবার ধরো উকিল ব্যবসা, এটাও কিন্তু সেবাধর্মী। এখন কিন্তু উকিল ব্যবসা, আগে আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম উকিলরা কি করে, কোথায় কেস হবে, মারামারি হবে, কিন্তু না, এখন তোমরা যদি যাও কখনো বা তোমাদের বড়রা যায়, এই উকিলদের তাদের সঙ্গে কথা বলারই তারা আমাদেরকে সময় দিতে পারেন না, এত ভিড়। হ্যাঁ, এটাও একটা সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে এই অর্থনৈতিক উন্নয়নের জন্য। আর উকিলের কাছে যেতে টাকা লাগে না। হ্যাঁ, যার টাকা নেই সে তো উকিলের কাছে যাবে না, কিন্তু এই যে অর্থনৈতিক ব্যবসার গুরুত্বটা এত যে সেবাধর্মী প্রতিষ্ঠানেরও উন্নয়ন হয়। এখন দেখো ব্যবসার গুরুত্ব, প্রয়োজনীয়তা, অর্থনৈতিক গুরুত্বটা আমরা জানলাম। তারপরে আছে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব কি? এই যে পণ্য ও সেবার যোগান। ব্যবসা যত উন্নত হবে তত হচ্ছে পণ্য উৎপাদন বেশি হবে এবং সেবার যোগান। মানুষ তখন কি করবে? বেশি কারিগর রাখবে। হ্যাঁ, তখন তারা দাঁড়ে দাঁড়ে মানুষের সেবা পৌঁছায় দিতে পারবে। পণ্য ও সেবার যোগান এভাবে হয় এই সামাজিক গুরুত্বের জন্য। বেকার সমস্যার সমাধান। এখন বলো তো সরকারি চাকরি কতগুলো আছে? তোমরা বড়দের কাছে শোনো না যে চাকরি নাই, সার্কুলার নাই, এগুলো আমরা শুনি। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা খুলতে পারলে একা একা কি কেউ কাজ করতে পারে? যদিও ধরো আধুনিক যন্ত্রপাতির দ্বারা ব্যবসা হয়, যে একটা সুইচ টিপতে হবে, কিন্তু এই সুইচটা টেপার জন্য কিন্তু একটা লোকের প্রয়োজন, তাই না? তাহলে কি মনে করো একটা বড় প্রতিষ্ঠান খুললাম, সেখানে 50 জন লোকের কর্মসংস্থান হলো, তাতে বোঝা যাচ্ছে যে বেকার সমস্যার সমাধানও হবে। এই জন্য ব্যবসাটা এত গুরুত্ব, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে আমার প্রথমে লোক নিয়োগ দিতে হবে, তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এতেই বোঝা গেল যে বেকার সমস্যার সমাধান হলো। তারপরে দেখো শিল্পকলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা। আমরা যখন ব্যবসা করি তখন এটাকে বিজ্ঞাপন প্রচার করি। বিজ্ঞাপনে কি শুধু দাঁড়ায়, তোমরা টিভির সামনে বিজ্ঞাপন দেখো না, এসে দাঁড়ায় কি বলে যে এই জিনিসটা ভালো, আপনারা নেন, কেউ নেবে না। যখন দেখা যায় ছোট বাচ্চাদের খেলনা, টুথপেস্ট, ব্রাশ, এগুলোর অ্যাডভার্টাইজ দেখা যায়, বিভিন্ন ছোট বাচ্চারা গান গাচ্ছে, নাচতেছে, খেলাধুলা করতেছে, তখন যারা টিভি দেখে ছোট বাচ্চারা আকৃষ্ট হয়, হয়ে বলে যে আম্মু আম্মু আমাকে এটা কিনে দাও, বলে না, বায়না ধরে না। বা আমরাও বড়রা অনেক বিজ্ঞাপন দেখি। তাই এখানে একটা শিল্প জড়িয়ে আছে না? শুধু শিল্প না, এখানে সংস্কৃতিও আছে, মানে নাচ গান খেলাধুলা, এটা একটা সংস্কৃতি। তারপরে শিক্ষা। শিক্ষা তোমাকে কি, ওখানে যদি শিক্ষা না থাকে, যেমন অনেক অ্যাডভার্টাইজ ইংলিশে বলতেছে, তুমি ইংলিশ না জানলে সেই অ্যাডভার্টাইজটা করবা কিভাবে, বিজ্ঞাপনটা কিভাবে করবে? তাহলে দেখো এই ব্যবসায়ের গুরুত্বে একটা বিজ্ঞাপন দিতে গেলে এই জিনিসগুলো লাগে। এটা বিকাশে সহায়তা করতেছে। কি করতেছে? এই ব্যবসা। সম্পর্কের উন্নয়ন। সম্পর্ক বলতে কি বুঝো? পারস্পরিক সম্পর্ক। তোমরা এবার যারা ভর্তি হয়েছ, যদি কলেজে আসতে, দেখা যেত তোমাদের নতুন নতুন বান্ধবী হতো। বান্ধবী হতো না? নতুন নতুন বান্ধবীরা কি করে? প্রথমে পরিচিত হয়, তারপরে পড়াশোনা করতে করতে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, দিন দিন সম্পর্কটা উন্নয়ন হয়। সেরকম ব্যবসায় করতে গেলে কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুললে দেখা যাবে তার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, নিম্নস্থ কর্মচারী
সবার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আগে কি একা একা থাকলে কি সম্পর্কটা গড়ে উঠতো? না, কখনোই না। এটা দেখা যায় ব্যবসায়ের উন্নয়নে দেখা যায় তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্যবসার গুরুত্ব, প্রয়োজনীয়তায় অর্থনৈতিক একটা গুরুত্ব আছে, আবার সামাজিক গুরুত্ব আছে। তোমরা বাসায় ভালো করে এইগুলো তো পড়বেই। আবার দেখবা যে প্রথম অধ্যায়ের সিলেবাস আমি তোমাদেরকে প্রথম দিন বলেছি, সিলেবাসটা বের করবা। সিলেবাস বের করে দেখবা যে প্রথম অধ্যায়ে আমার আর কি বাদ আছে। যেমন ব্যবসায়ের কার্যাবলী গুরুত্ব পড়লাম, তারপরে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান। বইয়ে খালিকুজ্জামান স্যারের বই দেখবা অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান। ভালো করে তোমাদেরকে রিডিং পড়তে হবে। জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসা। এখনকার যুগে তোমাদেরকে একটু আগেই বললাম যে চাকরি সহজলভ্য নয়। সরকারি চাকরি, সরকার যে সমস্ত চাকরি আমাদের জন্য বরাদ্দ রেখেছেন বা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, সবগুলোতে আমরা কি দিনে দিনে অনেক ছেলে মেয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে বসে থাকে। ওই সরকারি চাকরি আশায় থাকলে হবে না, তাদের জীবন চলবে না। এই জন্য তারা কি করে, নিজেই সরকার অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, যুব উন্নয়ন, তারপরে আরও অনেক এনজিও খুলেছেন। এতে কি করে, ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দেন। তাতে তারা নিজেরাই উন্নতি লাভ করে, মানে শিক্ষা লাভ করে জীবনের উন্নতির জন্য ব্যবসায় জড়িয়ে পড়েন। এই জন্য জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা, এগুলো তোমরা সুন্দর করে রিডিং পড়বে, বুঝবে, মাথায় অবশ্যই ঢুকাবে। কারণ তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। সৃজনশীল প্রশ্ন কিন্তু জীবনের সঙ্গে সম্পর্কিত। এই জন্য তোমাদের বইয়ের সাহায্য নিতে হবে। তোমরা বড় হয়ে গেছো ঠিকই, কিন্তু তারপরে অত বড় হও নাই যে ব্যবসায় শাখা সম্বন্ধে একা লিখতে পারবে। এই জন্য বইয়ের সহযোগিতা একান্ত কাম্য। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজে এই প্রথম অধ্যায়ের শেষে দেখবা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করবে। তারপরে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো মুখস্থ করবা, সৃজনশীলগুলো বাসায় অনুশীলনী করবা। আর প্রথম অধ্যায়টা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা যদি কোনো সমস্যা থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বারটা লিখে নিতে পারো, 01741699194। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।